সাবধান, এই হাত শুধু এক পরিবারের প্রয়োজনে ওদের উপর ব্যবহার করেছি, আর এখন বাবুনগরের হাজারো পরিবারের প্রয়োজনে ব্যবহার করলে পরিণাম কি হতে পারে বুঝে নে। এই, তুই আমাকে স্বীকার করবি? তুই? ফুহ! আরে কুকুর কখনো বাঘ শিকার করতে পারে না। এই পৃথিবীতে কে কখন জন্ম নেবে আর কে কখন মারা যাবে তার প্রতিটি হিসাব ওই উপরওয়ালার হাতে, তোর মতো শয়তানের হাতে না। এই বাবুনগরের ইতিহাসের পাতা উল্টে দেখ। এই এলাকার মা বাপ আমি, এই আসলাম সওদাগর। মা বাপ ঠিকই, তবে অবৈধ সন্তানের। শোন, ইতিহাস সৃষ্টিকারী কখনো জানান দিয়ে কিছু করে না, বুকের সাহস থেকে তার জন্ম নেয়। আমার মতো আসবে, দাঁড়াবে, শুরু করবে, তারপর ইতিহাস রচনা করে ফিরে যাবে। মনে রাখিস, আমার এই হাত আজ শুধু রক্ষা করার জন্য উঠেছে। যদি ধ্বংস করার জন্য ওঠে তাহলে তুই সহ তোর ছেলেরা, এমনকি তোর পুরো বংশকে আমি নির্বংশ করে দেব। এতদিন তোদের ভয়ে বাবুনগরে কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি, আর এখন থেকে তোদের বংশে কোনো ছেলে সন্তান জন্ম দিতে চাইলে আমার ভয়ে তোদের বুক থরথর করে কেঁপে উঠবে। আমার মা বাবার কসম খেয়ে বলছি, আজ থেকে আমার পরিবার সহ এই বাবুনগরের আমিই রক্ষক। আজকের পর থেকে এই বাবুনগরে আর কোনো লাশ পড়বে না, আর এটাই রাজা বাবুর হুকুম। তাই বলছি, বি কেয়ারফুল। নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। আমার মধ্যে ঘুমিয়ে থাকা হিংস্র বাঘকে কখনো জাগানোর চেষ্টা করিস না, কারণ খোদা ছাড়া কোনো শক্তির কাছে হই না কাবু। তাই আমি রাজা বাবু। রোগী এখন সেমিকোমায় আছে, কবে জ্ঞান ফিরে আসবে তা একমাত্র উপরওয়ালাই জানেন। আমার বোঝা হয়ে গেছে, আরমান সওদাগর ওরফে ডায়মন্ড ছাড়া আমার কোনো গতি নেই। আজিম, ডায়মন্ডকে অতি জরুরি দেশে আসতে বল। এভাবে মরার মতো বিছানায় শুইয়ে না রেখে ওকে চিরদিনের জন্য উপরে পাঠিয়ে দেওয়াই ভালো। কারেক্ট। ওই রাজাবাবু লড়াইয়ের মঞ্চে লড়াই করতে আসেনি, কোনো অস্ত্র হাতে তুলে নেয়। তারপরও সে আমার ভাইকে চিরদিনের জন্য পঙ্গু করে বিছানায় শুয়ে দিয়ে সবার কাছে হিরো হয়েছে। বাবুনগরের সবাই ওর নামে জয়ধ্বনি করেছে। ওর স্থান জমিদারের আসন, আর আমার বড় ভাই শুয়ে আছে এখানে। তাহলে ওকে কবরে শুয়ে থাকার ব্যবস্থা কর। চুপ, একদম চুপ, কোনো চিৎকার করবে না। এটা সওদাগর পরিবার, কোনো বস্তি নয়। ওর দাফন কাফন চল্লিশা কোনো কিছুই হবে না। মনে কর বাড়ির একটা কুকুর মারা গেছে, যা ওকে আমাদের বাড়ির সীমানার বাইরে ফেলে দিয়া। রাজাবাবু যাদের সামনে আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে, আমাদেরকে অপমান করেছে, ঠিক সে এলাকাবাসীর চোখের সামনে আমি ওর জান কেড়ে নিয়ে প্রমাণ করব। দিস ইজ এ ডায়মন্ড, ডেঞ্জারাস করাত। যাকে ধরে সে হয়ে যায় বারবার।
তোমার বাবার ওয়াদা তুমি পূরণ করেছো। তাই যে লকেট তোমার বাবা তোমার গলায় পরিয়ে দিতে চেয়েছিল, সেই লকেট মা হিসেবে আমি তোমার গলায় পরিয়ে দিলাম। যে মা আমাকে জন্ম দিয়েছে তার আদর স্নেহ আমি কোনোদিন পাইনি, তাই এটা আমার কাছে উপহার নয়, আশীর্বাদ। রাজা বাবু, মা, রাজা বাবু, রাজা বাবু। আসসালামু আলাইকুম রাজা বাবু। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু, আমাদের শুভেচ্ছা। আপনি দীর্ঘজীবী হন। ধন্যবাদ। রাজাবাবু, ওনারা হচ্ছেন আমাদের আশেপাশের এলাকার চেয়ারম্যান আর কমিশনার। সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী। তোমার সাথে দেখা করতে এসেছেন। 25 বছর ধরে আমরা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আজ প্রথমবার দেখলাম ওই অত্যাচারী সদাগরদের বিরুদ্ধে লড়াইয়ের বীর সন্তানকে। তাই এই বাবুনগরের মাটিকে শত্রুমুক্ত করতে আমাদের জীবন দিয়ে হলেও আমরা আপনার সাথে থাকব। আমি কোনো পেশাদার সন্ত্রাসী বা খুনি নই, তাই বন্ধ করুন এই প্রতিশোধের লড়াই। আজ থেকে এই বাবুনগরে কোনো লড়াই হবে না, আর কোনো মেয়েও বিধবা হবে না, কোনো সন্তান এতিম হবে না। আর তাই নিজেরা বাঁচতে শিখুন, অন্যকেও বাঁচতে দিন। আপনি ঠিকই বলেছেন রাজাবাবু, আমরা সবাই এইটাই চাই। হ্যাঁ, কিন্তু ওই সদাগররা তা চায় না। আপনার বাবা ওদের কাছে পরাজিত হওয়ার পর থেকে এই বাবুনগরে জন্ম নেওয়া ছেলে সন্তানদেরকে ওরা খুন করা শুরু করে। হ্যাঁ, সেই সময় হাজারো ছেলে সন্তানদেরকে অন্যত্র সরিয়ে ফেলেছিলাম। তারপরেও অনেককে খুঁজে বের করে ওরা হত্যা করেছে। জানি না কতজন বেঁচে আছে। আপনি আসার পরেও কি আমরা সেই কষ্ট নিয়ে বেঁচে থাকবো? না, কারণ আপনজন হারা জীবনের দুঃখ কষ্ট কি তা আমার ভালো করেই জানা আছে। তাই যে সন্তানরা এলাকার বাইরে রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে তাদের মায়েদের চোখের পানি আমি মুছে দেব, আর শত্রুদেরকে বন্ধুতে পরিণত করব। এটা আমার ওয়াদা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। বাবা, বল মা। সত্যি করে বলো তো, ও কি আসলে আমার সন্তান? ইয়েস, আপনি যে সৈয়দ রায়হান বাবুর সন্তান আমি তা জেনেছি। আর তাই বলছি, আপনি যে অভিযোগ করেছেন এটা নতুন কিছু নয়। 25 বছর পূর্বে এই লড়াই শুরু হয়েছে। আমার জানা মতো ওই সওদাগররা এই লড়াইয়ের দিনটিকে উৎসবের মতো পালন করে। পুলিশ যেতে পারবে না, মামলা করা যাবে না, এই সবই সওদাগর বংশের তৈরি করা নিয়মকানুন, যা সবার কাছে আইনের মতো। কিন্তু তা মেনে নিয়ে অনুমতি দেওয়াটা কি আইনসঙ্গত? একজন জেলা প্রশাসক হিসেবে তা বন্ধ করার দায়িত্ব তো আপনার। অফকোর্স, কিন্তু আজ পর্যন্ত এই ধরনের অভিযোগ নিয়ে কেউ আমার কাছে আসেনি। ফার্স্ট টাইম আপনি এসেছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, সমাধানের জন্য এসেছেন নাকি ভয়ে? আপনি যা মনে করেন তাই। শুনুন, যদি বলেন আপনার কাগজ কলমের কাজ অস্ত্র দিয়ে আমাকেই সমাধান করতে হবে, তাহলে জাস্ট 5 মিনিটস। আমার বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার মতো একজনও সওদাগর বাড়িতে থাকবে না। তাই এই ধরনের ঘটনা যেন না ঘটাতে হয়, সেই আশাই আপনার কাছে এসেছি। প্লিজ, আপনার দায়িত্বটা আমাকে দিয়ে পালন করাতে বাধ্য করবেন না। আপনার এই সিনসিয়ারিটি আমাকে মুগ্ধ করেছে। আমি আমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। অল দ্য বেস্ট। হুম
আসসালামু আলাইকুম রাজা বাবু। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনি এখানে? ডিসি সাহেবের সাথে একটু কাজ ছিল। ও আচ্ছা, জি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার। আচ্ছা, ওকে তুমি সালাম দিয়ে কথা বললে কেন? স্যার, উনি হলেন বাবুনগরের জমিদার সৈয়দ রায়হান বাবুর একমাত্র সন্তান। ঢাকা শহরের গলিতে বড় হওয়া এক এতিম ছেলে সৈয়দ বাড়ির সন্তান হয়ে এলো কি করে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। জি সাহেব। দয়া করে এই পত্রে একটা সাইন করে আপনার অভিযোগটা প্রত্যাহার করে নিন। কারণ? কারণ ওগো, এরা আমার সন্তানদেরকে মেরে ফেলবে, তুমি ওদেরকে রক্ষা করো। এরা যা বলে তুমি তাই করে দাও। আমি আইনের লোক হয়ে বেআইনি কাজ করব? ইম্পসিবল। ইয়েস, সবাই ভেবে কাজ করে আর আমি কাজ করি, সবাই ভাবে। এই শহরে সবাই একজন আরেকজনের নামে তোমার কাছে অভিযোগ করতে পারবে, কিন্তু ভুলেও আমাদের ব্যাপারে নয়। কারণ চোখ আছে বলে সবকিছু দেখতে নেই, কান আছে বলে সবকিছু শুনতে নেই। আমি ডায়মন্ড, ডেঞ্জারাস করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। সাহেব, আমার স্বামীর ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দি। আপনাদের নামে দেওয়া অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দায়িত্ব আমার। কিন্তু স্যার, আপনার অধীনে আইন প্রশাসন সবকিছু থাকতে। এসবই নামমাত্র রাজাবাবু। সওদাগররা কোনো নিয়ম কানুন আইন কিছুই মানে না। দেশের সমস্ত আইন দিয়েও আমি ওই সওদাগরদের কিছুই করতে পারবো না। ওই আসলাম সওদাগরের ক্ষমতা কি জানেন? 50 লক্ষ ভোটার, 30 জন মন্ত্রী, 20 জন এমপি আর বড় বড় সব আমলারা রয়েছে তার সাথে। একজন প্রশাসক হয়ে আমি নিজেই বিচার চেয়ে পাচ্ছি না, আর আপনাদের বিচার আমি কি করে করব রাজাবাবু? স্যার, আপনি এক কাজ করুন। রাজা বাবু, প্রত্যাহার পত্রে সই করে দাও। দিন। জি। নিন। থ্যাংক ইউ। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো, তুমি তো মাত্র 25 বছর আগে জন্ম নিয়েছো, কিন্তু এই লড়াই 70 বছর ধরে চলছে। তুমি কি মনে করেছো প্রশাসন এসব জানে না, সরকার এসবের খবর রাখে না? তোমার পূর্বপুরুষেরা এই লড়াইয়ে জীবন দিয়েছে, তারা কি এর সমাধান চায়নি? শুধু কি তুমি চাচ্ছ? 10 লক্ষ মানুষকে বাঁচাতে গিয়ে যদি 10 জন মানুষকে হত্যা করতে হয়, তাহলে সেটা জায়েজ আছে। এই সমাজের নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন করা, ওই নরপশুদেরকে শাস্তি দেওয়াটাই ছিল তোমার বাবার কর্তব্য। তাই নিজের জীবনের বিনিময়ে অসহায় মানুষের জীবন বাঁচানোই হচ্ছে আসল রক্ষকের ধর্ম। তাই মানুষের কল্যাণে হয় শত্রুকে মারতে হবে, আর না হয় নিজে মরতে হবে। তোমাকে নিষ্পাপ অসহায় মানুষদের নেতা হিসেবে অস্ত্র হাতে তুলে নিয়ে এই দুই পরিবারের বিরোধকে মীমাংসা করতে হবে। কিন্তু তুমি ওদের সঙ্গে মিলেমিশে থাকার যে স্বপ্ন দেখছো, তা তোমার জীবনে দুঃস্বপ্ন হয়ে যাবে। তাই তোমার ধর্ম হবে এই সৈয়দ পরিবার আর বাবুনগরের অসহায় মানুষদেরকে রক্ষা করা। না মা, যে কোনো সমস্যা সমাধানের প্রথম কাজ হচ্ছে আলোচনা করা, আর শেষ সমাধান হচ্ছে মরণ খেলা। এখন আমি কোন পথে যাব তা উপরওয়ালাই ঠিক করে দেবে।
করিস না বোন, আল্লাহকে ডাক। বাবা, কি হয়েছে রে মা? রেশমার ডেলিভারি পেইন উঠেছে বাবা। আচ্ছা, রেশমাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে বাবা, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। ছোট সাহেব, ছোট সাহেব, কি হয়েছে? বাবুনগরে এক সন্তান জন্ম নিতে যাচ্ছে। কি বলছিস? ওই রাজা বাবু বলেছিল আমাদের বংশের কেউ কোনো ছেলে সন্তান জন্ম দিতে চাইলে ওর ভয়ে আমাদের বুক থরথর করে কেঁপে উঠবে। অসম্ভব ড্যাডি, আমাদের নয়, ভয় কেঁপে উঠবে ওই রাজা বাবুর বুক। শোন, বাবুনগরে যে সন্তান জন্ম নিতে যাচ্ছে, আমাদের লাল চোখ দেখে সে যেন জন্ম নেওয়ার আগে হার্ট অ্যাটাক করে মারা যায়। তার ছোট্ট একটা নমুনা ওই রাজা বাবুকে দেখিয়ে যা। ঠিক আছে, এই চল। এই কে রে তুই? এই শোন, মেজু ভাই বলেছে আমাদের লাল চোখ দেখে এই বাবুনগরে যে সন্তান জন্ম নিতে যাচ্ছে সে যেন জন্ম নেওয়ার আগেই হার্ট অ্যাটাক করে মারা যায়। রাজা বাবুকে এই নজির দেখিয়ে দে। এই যা, দেখিয়ে দে। তোর ভাই যা বলেছে তা ভুল মনে করে এখান থেকে চলে যা। এই, আমার ছোটবেলা থেকে এটা অভ্যাস, আমি নিরপরাধ কারো গায়ে হাত তুলি না। আর যে অপরাধ করে তাকে ধরলে মৃত্যুর দুয়ারে না নিয়ে ছাড়ি না। এই, আমাদের শক্তির কাছে তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তোদের শক্তি কুকুর খেয়ে খেয়ে মোটা হতে পারে, কিন্তু হাতি হতে পারে না। তোর মাথা বেশি গরম, তাই ঠান্ডা করার ব্যবস্থা করছি। মারুফ ভাই, মনে রাখিস, নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। ছোট্ট একটা শিশুকে হত্যা করতে গিয়ে যে অবস্থায় ফিরে এসেছিস তা দেখে আমার মন চাচ্ছে তোর এই টাক মাথাটা দেহ থেকে আলাদা করে ফুটবল খেলি। ফুটবল, শত্রুর কাছে পরাজিত হয়ে ফিরে আসার পরিণাম কত ভয়াবহ হতে পারে সেটা জেনেও তুই যখন ফিরে এসেছিস তখন। ডায়মন্ড, ওই রাজা বাবু খুব চালাক। সওদাগর বংশকে ধ্বংস করার জন্য আমাদের হাতি আমাদেরকে খুন করার প্ল্যান করছে। ভাইয়া, তাই বলছিলাম কি, আমাদের বাড়ির আশেপাশে পাহারায় থাকা অনেকগুলো কুকুরের সাথে আরেকটি কুকুর যোগ হয়েছে ভেবে ওকে ছেড়ে দাও ভাইয়া। নো, নেভার। মানুষ ভেবে কাজ করে, আর এই ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। এই শাস্তির হাত থেকে বাঁচার জন্য তোর একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে যারা তোর এই অবস্থা করেছে তাদের নির্মম মৃত্যু। তোমাকে দেখে হোঁচট খেয়ে পড়ে যাওয়াটা না এখন আমার অভ্যাস হয়ে গেছে। এই নিয়ে বহুবার ট্রাই করেছি হোঁচট খেয়ে নিজেকে সামাল দিতে, কিন্তু তোমাকে দেখা মাত্রই আমার এই দুষ্ট পা দুটো কিছুতেই ব্যালেন্স রাখতে পারে না। তা তোমার কোথাও ব্যথা লাগেনি তো?
ব্যথা এই ধাক্কা খেয়ে ব্যথা পাওয়ার মতো বডি আমার না। ওয়াও, তার মানে আমার বডি খুব সফট। জানো, আমার বান্ধবীরা বলেছে কারোর সাথে সম্পর্ক তৈরি হওয়ার পর মন চাইলে তাকে জড়িয়ে ধরে রাখতে। এই, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। প্লিজ কুল ডাউন, কুল ডাউন। সাথীর চেয়ে আমার সবকিছু সুন্দর, তাই না? বুঝবো কি করে? কিছুই তো দেখিনি। কি তুমি দেখতে চাও? তুমি দেখতে চাইলে আমি আমার সবকিছুই তোমাকে দেখাতে পারি। ইচ্ছে করলে তুমি এক্ষুনি চেক করে দেখতে পারো। কি দেখতে চাও? ওরে বাবা রে, না না ডার্লিং, আর দেখাতে হবে না। আমি বুঝতে পেরেছি তোমার সবকিছুই সুন্দর। ডার্লিং, তুমি তাহলে চান্সটা কাজে লাগাও। ওরে বাবা, তুমি ওই শত্রুদের বিরুদ্ধে লড়াকু হওয়ার পর থেকে আমি তোমাকে কাছে পাচ্ছি না, তাই সুযোগ বুঝে আজ যখন পেয়েছি তখন আর ছাড়ছি না। আমরা একজন আরেকজনকে ভালোবাসি আর সুইটি ভালোবাসে আমাকে। দ্যাট মিন্স দুই ফুল এক মালে। আচ্ছা রাজা বাবু, হঠাৎ আমরা সবাই শপিং এ যাওয়ার কারণটা কি? বিয়ের জিনিসপত্র কেনাকাটা করব। ও মাই গড, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। আচ্ছা, আমাদের বিয়ে কোন দিন হচ্ছে? কোথায় কি বলে? তোমার বিয়ে কখন কোন দিন কার সাথে হবে তা একমাত্র উপরালাই জানে। এখন আমরা মমতা আপুর বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। ওয়াও, মমতা আপুর বিয়ে কোন দিন? ওয়েলকাম রাজা বাবু, ওয়েলকাম। আর ইউ ম্যাড? নো ডাউট, বিকজ আমার বাড়ির সামনে দিয়ে মার্কেটে যাওয়ার এটাই একমাত্র রুট। কিন্তু তোমরা আমার বাড়িতে না গিয়ে চা কফি লাঞ্চ না খেয়ে সোজা চলে যাবে, এটা কি হয়? এখন না, ফেরার পথে তোমার কথা রাখবো। তুমি আমাদের সাথে চলো না। সরি ব্রাদার, আমাকে তোমাদের সব আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। সো তোমরা গো। এই সবাই গাড়িতে ওঠো, আসি। আসেন। যাও। বাই বাই রাজা বাবু। বাই।
বাবু। মারুফ ভাই, মারুফ ভাই, মারুফ ভাই, মারুফ ভাই, আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না মারুফ ভাই। চলো চলো, এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। চলো, ওঠো মারুফ ভাই, ওঠো। না, সবাই ভেবেছিল তুমি আসার পর বাবুনগরের সবার জীবনধারা পাল্টে যাবে। তা যেভাবে হোক তুমি তুমি ওদের আশা পূরণ করবে। রাজা বাবু, হ্যাঁ রাজা বাবু, তোমাকে পূরণ করতেই হবে। সরি মমতা, তোমাকে নিয়ে আমার আর ঘর বাঁধা হলো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। সেদিন আকরাম সওদাগর আমাকে ঘোড়ার পায়ের সাথে বেঁধে ছেড়ে দেওয়ার পর তুমি তা দেখতে পেয়ে আমাকে রক্ষা করেছো, আর আমাদের বেগম সাহেবা সহ সৈয়দ বাড়ির সবার জীবন বাঁচিয়েছো। কিন্তু তারপরও আমি জানি তুমি সৈয়দ বাড়ির আসল সন্তান নও। আসল সন্তান হলে অনেক আগেই ওই সওদাগর পরিবারের সবাইকে তুমি শেষ করে দিতে, তাহলে আজ আর এই নির্মম ঘটনা ঘটতো না। তারপরও আমি বলছি, তুমি এখান থেকে চলে না গেলে এর চাইতে ভয়ঙ্কর পরিণতি আমাদের জীবনে নেমে আসবে। তাই বলছি, তুমি এই বাবুনগর ছেড়ে চলে যাও। আমান যে কামান দাগিয়েছে তাতে আমার মন খুলে নাচতে ইচ্ছে করছে। তাই এই খুশিতে আজ সবাই নাচো, গাও, আমোদ করো, ফুর্তি করো, ফুর্তি। আমি যে কত ভয়ঙ্কর ওই রাজা বাবু তা দেখতে পেয়ে এতক্ষণে নিশ্চয়ই ভয়ে পালিয়ে গেছে। বলেছিলাম আমি নিরপরাধ কারো গায়ে হাত তুলি না, আর যে অপরাধ করে তাকে ধরলে মৃত্যুর দুয়ারে না নিয়ে ছাড়ি না। আমি করি না কোনো কমিটমেন্ট, নেই না কোনো অ্যাপয়েন্টমেন্ট, দেই শুধু পানিশমেন্ট।
কোথায় লুকিয়েছিস তুই? সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়া! তোদের বেঁচে থাকার অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তোরা সেই সুযোগে আমার কলিজায় কঠিন দাগ দিয়েছিস। তাই তোদের রক্ত দিয়ে আমি সেই দাগ মুছে ফেলবো। সওদাগর বংশের কুলাঙ্গার, তোর তো এই পরিণতি হবে। লাশের খেলা ওই রাজাবাবু যখন শুরু করেছে তখন সেটা শেষ করব আমি। আমি সেই ধারালো করাত যত ধরি তার জীবন হয়ে যায় বারবার। মানুষ ভেবে কাজ করে, আর এই ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। হ্যাঁ রাজা বাবু, আমাদের লোক মরেনি, শহীদ হয়েছে। আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা আপনার সাথেই থাকবো। এই লড়াইয়ে আপনাদের আমার সাথে থাকার কোনো দরকার নেই। আজ থেকে ওই সওদাগরদের বিরুদ্ধে আমি একাই লড়ব। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ, তুমি রহম করেছো। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। হ্যালো মিস্টার রাজা বাবু। এখানে এসে রাজা বাবু হয়ে বেশ ভালোই আছো দেখছি। আপনারা সবাই যাকে এবারের সন্তান মনে করছেন, সে আসলে এবারের সন্তান নয়। সে হচ্ছে ঢাকা শহরের এতিমখানার এতিম ছেলে। আর এই এতিমটাকে মিস্টার রাজীব চৌধুরী এই সৈয়দ বাড়িতে দত্তক হিসেবে নিয়ে এসেছেন। যে হোটেলে গিয়ে মিস্টার রাজীব চৌধুরী ওকে দত্তক হিসেবে নিয়েছেন, সেই হোটেলের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ থেকে পাওয়া এই ছবি তার প্রমাণ। এখন আপনারাই বলুন, নিজের নাতিকে কি কেউ দত্তক হিসেবে নিয়ে আসে? তুই এবারের সন্তান না, কথাটা স্বীকার কর। চুপ করে আছিস কেন? বল। অফিসার, আমার ছেলের কলার ছাড়ুন, ছাড়ুন বলছি। আমার মাথায় হাত রেখে কসম খেয়ে বল, এই পুলিশ অফিসার যা বলছে সব মিথ্যে। তুই আমার সন্তান, এই সৈয়দ বাড়ির রাজা বাবু।
নকল সন্তান হয়ে এসেছিস, তার মানে তুই জানিস আসল সন্তান কোথায়। বল, ওকে কোথায় লুকিয়ে রেখেছিস, বল। নিশ্চয়ই ওকে তুই খুন করেছিস। ও এবারের উত্তরসূরিকে খুন করেছে। 25 বছর আগে আমার স্ত্রী মৃত সন্তান জন্ম দিয়েছিল, সেই ছেলেকে ও কিভাবে খুন করবে? আমি এই বাবুনগরের সবার মনে সাহস জুগিয়ে রাখার জন্য সবাইকে মিথ্যা আশ্বাস দিয়ে বলেছিলাম আমার সন্তান বেঁচে আছে। আমি এও বলেছিলাম 25 বছর পর আমার সন্তান এই বাবুনগরের পবিত্র মাটিতে বীরের বেশে ফিরে আসবে। আমি সেদিন মৃত ছেলের মুখ দেখে অর্ধেক মরে গেছি, আর যখন আমার শত্রুরা আমাকে প্রাণ ভিক্ষা দিয়েছে তখন আমার বাকি মরণ হয়ে গেছে। তুই বলেছিস 25 বছর পর তোর ছেলে বীরের বেশে আমাদের সাথে লড়াই করার জন্য ফিরে আসবে। আমি তোর চোখের সামনে তোর ওই ছেলেকে খুন করে টুকরো 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 করব, যাতে তুই তোর ছেলেকে দাফন করার জন্য শরীরের একটা অংশ খুঁজে না পাস। আর তুই যদি আত্মহত্যার চেষ্টা করিস তাহলে তোর ছেলে সহ সৈয়দ বাড়ির সবাইকে আমার হাতে মরতে হবে। 25 বছর ধরে যে দিনটায় তোমরা সবাই আমার ছেলের জন্মদিনটা ধুমধাম করে পালন করেছো, সেই দিনটায় আমি ওর মৃত্যু দিবস পালন করে ওই অন্ধকার ঘরে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করে মাথা টুকে কেঁদেছি। উপরওয়ালা আমার দোয়া কবুল করে এই রাজা বাবুকে আমাদের রক্ষক বানিয়ে বাবুনগরের পবিত্র মাটিতে পাঠিয়েছেন। ও আমার রক্তের না হলেও রক্তের সন্তানের চাইতেও অনেক বেশি কর্তব্য পালন করেছে। কে বলেছে ও তোমার রক্তের সন্তান নয়? ও তোমারই ওরসজাত সন্তান। আমার একমাত্র মেয়ে শারমিনের চোখের পানি দেখে আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। যেদিন তুই কোনো চিন্তা করিস না মা, দেখিস এবার তোর ছেলেই হবে। না বাবা, আমি চাই আমার আরেকটা মেয়েই হোক, কারণ শত্রুতার যে মরণ খেলা বাবুনগরে শুরু হয়েছে তাতে আমার ছেলে জন্ম নিলে ওই আসলাম সওদাগর ওকে খুন করে ফেলবে বাবা।
মা হিসেবে আমি তা সহ্য করতে পারবো না। মেয়ে হলে তো মেয়েদের মুখটা দেখে আমার শেষ জীবনটা পার করে দিতে পারবো বাবা। একদিকে আমার মেয়ের ইচ্ছে তার ছেলে বেঁচে থাকুক, আরেকদিকে রায়হান বাবুর বিশ্বাস 25 বছর পর সৈয়দ বাড়ির সন্তান হয়ে কেউ এই মাটিতে ফিরে আসবে। এই দুটি মনের আশাকে পূরণ করার জন্যে আমি ওকে আপনজনহীন জীবন কত কষ্টের, ক্ষুধার যন্ত্রণা কত নিষ্ঠুর, জীবনের দুঃখ কষ্ট কাকে বলে তা বোঝানোর জন্যে সওদাগরদের দৃষ্টির আড়ালে রেখে এতিম সন্তান হিসাবে এতিমখানায় মানুষ করেছি। আমি ওর দুঃখ কষ্ট দেখে বুক চাপড়ে কেঁদেছি, কিন্তু কাউকে কিছু বুঝতে দিইনি। আর এই সবই করেছি ওকে সাহসী আর শক্তিশালী রাজাবাবু হিসাবে গড়ে তোলার আশায়। আমি নিজে ওর পাশে থাকতে পারিনি, আর তাই এই সাথীকে ওর দায়িত্ব দিয়েছিলাম। সাথীর চোখ দিয়ে আমি ওকে আমার চোখে চোখে রেখেছি, সাথীর সাথে প্ল্যান করে সাথীর ভালোবাসার টানে ওকে এখানে আসতে বাধ্য করেছি। তুই আমাকে ক্ষমা করে দে নানা ভাই, ক্ষমা করে দে। নানা ভাই, নানা ভাই, মুখ ছেলে জন্ম নিলে শত্রুর হাতে মারা যাবে, সেই ভয়ে তুমি তোমার ছেলে সন্তান হোক তা চাওনি, কিন্তু আমাকে ফিরে পেয়ে বলেছ হয় শত্রুকে মারতে নয় মরতে। এই কথাগুলো কত কষ্টে তুমি বলেছ, আজ আমি তা বুঝতে পেরেছি মা, আজ আমি তা বুঝতে পেরেছি। যার জন্য তোর মা 25টি বছর ধরে বিধবা না হয়েও বিধবার শাড়ি পরে এত বড় ত্যাগ স্বীকার করলো, সেই ত্যাগকে তুই ব্যর্থ করে দিস না বাবা, ব্যর্থ করে দিস না। এই বাবুনগরের যতগুলো পরিবার তাদের সন্তান হারিয়েছে, তারা সবাই প্রতিশোধের জন্য তোরই মুখের দিকে তাকিয়ে আছে। এখন সৈয়দ বাড়ির সন্তান হিসাবে তোর যা করা উচিত তুই তাই কর, তাই কর। রাজাবাবুকে যারা মাথার তাজ করে রেখেছে সে এলাকাবাসীর চোখের সামনে রাজাবাবুকে নির্মমভাবে খুন করতে হবে। ওর সাথী হয়ে যারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে ওদের একজনকেও বাঁচতে দিবি না। যা চল। আসলাম সওদাগর, 25 বছর ধরে আমার মৃত্যু দেখার আশায় তুমি অপেক্ষা করে আছো, কিন্তু আমি কিছুক্ষণ আগে জেনেছি আমার হাতে তোমার নির্মম মৃত্যু হবে বলে আমার জন্ম হয়েছে। তাই তোমার জীবনের শেষ পরিণতি দেখার জন্য আমার পরিবার সহ বাবুনগরের সবাই এখানে উপস্থিত হয়েছে।
কিন্তু তোরে এলাকাবাসীরা যেভাবে এসেছে ঠিক সেভাবেই লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তোর পরিবারের সবাই হার্ট অ্যাটাক করে মরবে যখন আমার হাতে তোর মৃত্যু দেখবে, কারণ আমি সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। বুদ্ধ কি ভাই? সাহস থাকলে পেছন থেকে নয়, সামনাসামনি বুকের এখানে আঘাত কর, এখানে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছিস মৃত্যুর ভয় কত ভয়ঙ্কর, আর মৃত্যুকে যে ভয় পায় কাউকে মারার সাহস তার থাকে না। আর এক পায়ে এগোবি না। সাহস থাকে তো আমার বাবার গায়ে হাত দিয়ে দেখ, তোদের শরীরে সেই হাত থাকে কিনা। বাবা, রানে থাপ্পড় মেরে বলো আজ থেকে তোমার নিয়ম নীতিতে সবাইকে চলতে হবে, তোমার সব হুকুম সবাইকে মানতে হবে। দেখি কে বাধা দেয়। আমরা কারো কোনো হুকুম মানি না, মানবো না, মানার প্রশ্নই আসে না, কারণ সবাই ভেবে কাজ করে, আর ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। আজ তোকে বোঝাবো আমি সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ।
কে ছেলের উপর তলোয়ার চালিয়েছি তাই বুকের মধ্যে খুব কষ্ট পাচ্ছিস? যখন অন্যের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিস তখন কি তোর এই হাত দুটো একটুও কাঁপেনি? তুই কি মনে করেছিস একমাত্র তোর সন্তানরাই আদরের, আর এই গরিব দুঃখী অসহায় মানুষের সন্তানরা ডাস্টবিনের আবর্জনা? তোর জন্য আমার খুব দুঃখ হয়। এদের বদলে এই গরিব মানুষদের মুখে যদি দুবেলা দুপুটো খাবার তুলে দিতি তাহলে তোর মৃত্যুর পরেও এই গরিব মানুষরা তোকে মনে রাখতো। যদি কোনো মুমূর্ষ রোগীকে সুস্থ করে তুলতি তাহলে সে সারা জীবন তোর জন্য দুহাত তুলে দোয়া করত, কিন্তু তুই তা করিসনি। শোন, এই জয় পরাজয়ের খেলায় হয় আমি জিতবো আর নয় মরবো, কিন্তু এই খেলায় অন্য কাউকে আর মরতে দেব না। যা, ওকে হাসপাতালে নিয়ে যা। যদি কোনোদিন তোর ছেলে সুস্থ হয়ে আমার সাথে লড়াই করার মতো অবস্থায় ফিরে আসে তখন আমাকে খবর দিস। ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর যত সময় লাগে লাগুক তাতে আমার কোনো আপত্তি নেই। অনলি ওয়ান কল। শুধু তোর একটা ফোন পাওয়া মাত্রই আমি এখানে এসে হাজির থাকবো। অসম্ভব!